ক্লাসটা হবে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির উপরে। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা হচ্ছে তোমাদের 6th কার্ডের 6 নাম্বার আইটেম। তো অ্যাট ফার্স্ট, হোয়াট ইজ রিকম্বিনেন্ট ডিএনএ? রিকম্বিনেন্ট ডিএনএ কিছু সিনোনিম আছে, যেমন এটাকে হাইব্রিড ডিএনএ অর কাইমেরিক ডিএনএ নামেও এটা পরিচিত। এখন এই কাইমেরিক ওয়ার্ডটা তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে। This chimeric word is actually came from Greek mythology, where it resembles a creature who has a human body but has a goat's head and serpent's tail. So from that concept, the chimeric word is actually came from. আমি কি বললাম যে chimeric wordটা আসছে একটা গ্রিক মিথোলজি থেকে, যেখানে এই chimeric word দিয়ে এমন একটা ক্রিয়েচারকে বোঝানো হয় যার হয়তো একটা মানুষের মতো শরীর আছে, মাথাটা হয়তো বা একটা ভেড়ার মতো, এবং একটা সার্পেন্টের মতো একটা লেজ আছে। সো ফ্রম দ্যাট কনসেপ্ট এই কাইমেরিক ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এসেছে। বাই ডেফিনেশন রিকম্বিনেন্ট ডিএনএ বলতে বোঝায় ইট ইজ আ ডিএনএ that constructed by the combination of different DNA fragment derived from different sources. অর্থাৎ আমরা তো সবাই জানি ডিএনএ অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা কম্বিনেশন অফ মিলিয়নস অফ বেস পেয়ার, থাউজেন্ডস অফ বেস পেয়ার নিয়ে একটা ডিএনএ তৈরি। এখন আমি যদি এই কম্বিনেশনটাকে চেঞ্জ করে দিই, দেখা গেল একের অধিক, দুই বা ততোধিক, ধরো দুইটা স্পেসিস থেকে আমি ডিএনএ ফ্রেগমেন্ট নিয়ে আসলাম, নিয়ে এসে দুই স্পেসিস থেকে ডিএনএ ফ্রেগমেন্ট নিয়ে এসে আমি একটা নতুন একটা ডিএনএ কনস্ট্রাক্ট করলাম। অর্থাৎ একটা কম্বিনেশন ছিল, সেই কম্বিনেশনটাকে আমি চেঞ্জ করে দিলাম, করে একটা নতুন ডিএনএ কনস্ট্রাক্ট করলাম। তাহলে সেটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এমন একটা ডিএনএ তৈরি করা যে ডিএনএ ফ্রেগমেন্ট গুলা ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে আসলো, এসে আমি একটা কমপ্লিট ডিএনএ তৈরি করলাম নতুন করে। এই নতুন করে ডিএনএ তৈরি করাটাকে আমি বলছি রিকম্বিনেন্ট ডিএনএ। যত সহজ আমি বুঝালাম, জিনিসটা আসলে এতটাও সহজ না। মেইন জিনিসটা বুঝার আগে আমাদের কিছু টার্মিনোলজি সম্বন্ধে জানতে হবে। প্রথমে আমরা জানবো ডিএনএ লাইব্রেরি। ইন জেনারেল লাইব্রেরি বলতে আমরা বুঝি কালেকশন অফ বুকস। তো এখানে ডিএনএ লাইব্রেরি বলতে আসলে আমরা কি বুঝি? ডিএনএ লাইব্রেরি বলতে আমরা বুঝি ইট ইজ দ্য কালেকশন অফ জেনেটিক ফ্রেগমেন্টস কনস্টিটিউয়েটস ডিএনএ লাইব্রেরি। আমরা বললাম যে এটা কালেকশন অফ জেনেটিক ফ্রেগমেন্ট, অর্থাৎ ডিএনএ জিনিসটা কি? ডিএনএ জিনিসটা তো জেনেটিক ফ্রেগমেন্টই থাকে, বা জেনেটিক ফ্রেগমেন্ট, জেনেটিক ইনফরমেশন, এগুলো তো ডিএনএ এর ভিতরেই থাকে। এই জেনেটিক ফ্রেগমেন্টের যে কালেকশনটা, সেটাই হচ্ছে ডিএনএ লাইব্রেরি। এখন এই ডিএনএ লাইব্রেরির দুইটা টাইপ আছে, একটা হচ্ছে জেনোমিক ডিএনএ লাইব্রেরি, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি। জেনোমিক ডিএনএ লাইব্রেরিকে আমরা সংক্ষেপে জিডিএনএ লাইব্রেরি দিয়েও বোঝাতে পারি, স্মল লেটার একটা জি আমরা ইউজ করি। অপরদিকে কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি সিডিএনএ লাইব্রেরি দিয়ে বোঝানো যায়। এখন জেনোমিক ডিএনএ লাইব্রেরি আর কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি জিনিসটা আসলে কি? Genomic DNA library means it is the collection of all the genomic materials, both expressed and unexpressed. তোমরা অলরেডি এই টার্মগুলো শুনেছ, এক্সন, ইন্ট্রন। এক্সন জিনিসটা কি? এক্সনটা হচ্ছে কোডিং, যেটা কোডিং হচ্ছে, আর নন কোডিং পোর্শনটা হচ্ছে ইন্ট্রন। তো জেনোমিক ডিএনএ লাইব্রেরি বলতে আমরা বুঝি যে যেখানে সবগুলো জেনোমিক ম্যাটেরিয়ালসেরই কালেকশন থাকবে। অর্থাৎ এমন একটা জেনোমিক ম্যাটেরিয়াল বলতে এমন একটা কালেকশন বুঝাচ্ছি যেখানে এক্সন থাকবে, অর্থাৎ কোডিং পোর্শনটা থাকছে, ইন্ট্রন থাকবে, অর্থাৎ নন কোডিং পোর্শনটাও থাকছে, এবং পাশাপাশি এক্সন ইন্ট্রন তো থাকবেই, সাথে রেগুলেটরি সিকোয়েন্স অফ দি জিন সেগুলো ইনক্লুডেড থাকবে। এখন রেগুলেটরি সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি? তোমরা ট্রান্সক্রিপশন যখন পড়েছো তখন দেখেছো যে সেখানে কি থাকে? প্রোমোটার রিজন থাকে, টার্মিনেটর সিকোয়েন্স থাকে, এনহ্যান্সার থাকে। এই প্রোমোটার রিজন, টার্মিনেটর সিকোয়েন্স, এনহ্যান্সার, এগুলো সবগুলোকে একসাথে রেগুলেটরি সিকোয়েন্স বলা হয়। তাহলে কি দাঁড়ালো? জেনোমিক ডিএনএ লাইব্রেরি বলতে আমরা বুঝছি এমন একটা কালেকশন যেখানে হোল জেনোমটাই অ্যাকচুয়ালি, একটা স্পেসিসের হোল জেনোমটাই আসলে থাকবে। অর্থাৎ সেখানে এক্সন থাকবে,
যেটা আমাদের কোডিং পোর্শন, সেখানে ইন্ট্রন থাকবে যেটা আমাদের নন কোডিং পোর্শন, সাথে আমাদের রেগুলেটরি সিকোয়েন্সও থাকবে। এটাই হচ্ছে জেনোমিক ডিএনএ লাইব্রেরি। ইন কন্ট্রাস্ট, কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি বলতে আমরা বুঝি যেটা শুধুমাত্র ইট উইল কন্টেইন অনলি দ্য এক্সপ্রেস পোর্শন অফ দ্য ডিএনএ, অর্থাৎ শুধুমাত্র কোডিং পোর্শন, শুধুমাত্র এক্সনস থাকবে, যেটা আমরা এমআরএনএ এর ক্ষেত্রে দেখে থাকি। বা এমআরএনএ তে আমরা কি জানি যে মেসেঞ্জার আরএনএ তে যখন স্প্লাইসিং হয় তখন কি হয়, আমাদের ইন্ট্রন গুলা কিন্তু কাট হয়ে যায়, চলে যায়, শুধু এক্সন গুলো থাকে, তাই না? তো সেরকম ভাবে কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরিটা কি, যেখানে শুধুমাত্র এক্সনস অর্থাৎ এক্সপ্রেস পোর্শন অর্থাৎ কোডিং পোর্শনটাই শুধুমাত্র থাকবে। এরপরে আমরা জানবো ডিএনএ প্রোব। ডিএনএ প্রোব জিনিসটা কি? DNA probes are usually single-stranded short pieces of DNA, sometimes RNA, which are labeled with a radioisotope like 32 phosphorus or non-radioactive molecule like biotin or fluorescent dye. অর্থাৎ ডিএনএ প্রোব বলতে আমরা বুঝাচ্ছি একটা শর্ট পিসেস সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, অথবা এটা আরএনএ হতে পারে। এই শর্ট পিসেস সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে আমরা লেবেলড করব either with a radioactive isotope or radioactive molecule দিয়ে। এবং তারপরে সেকেন্ড যে পয়েন্টটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, সেটা হচ্ছে এই ডিএনএ প্রোবের বেস সিকোয়েন্স হবে আমার টার্গেট যে ডিএনএটা থাকবে, টার্গেট পিস অফ ডিএনএ, সেই টার্গেট পিস অফ ডিএনএ কমপ্লিমেন্টারি বেস পেয়ার দিয়ে তৈরি হতে হবে। অর্থাৎ আমি ডিএনএ প্রোব বলতে বুঝাচ্ছি একটা শর্ট পিসেস সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ফ্র্যাগমেন্ট, সামটাইমস আরএনএ ফ্র্যাগমেন্ট, যেটাকে আমি লেবেল করে দিলাম একটা ইদার উইথ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ অথবা রেডিও অ্যাক্টিভ মলিকুল দিয়ে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে আমি ডিএনএ প্রোবটা তৈরি করব আমার যে টার্গেট পিস অফ ডিএনএ আছে সে টার্গেট ডিএনএ এর কমপ্লিমেন্টারি বেস পেয়ার দিয়ে। নেক্সট আমরা একটা ছবি দেখছি, এটা হচ্ছে একটা ডিএনএ প্রোবের ছবি। এই ডিএনএ প্রোবটাকে দেখো, আমরা এটার গায়ে আমরা কি করলাম, একটা রেডিও অ্যাক্টিভ মলিকুল অথবা রেডিও আইসোটোপ দিয়ে এটার গায়ে আমরা অ্যাটাচ করে দিলাম। আচ্ছা, জিনিসটা কি হয়, দেখা যাচ্ছে একটা কন্টেইনার, হয়তোবা এটা একটা কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে থাউজেন্ডস অফ কপিজ অফ টার্গেট পিস অফ ডিএনএ আছে। এখন এতগুলা কপির ভিতরে টার্গেট পিসেস অফ ডিএনএ একটাই আছে, কিন্তু সেখানে অনেকগুলা পিসেস অফ মিলিয়নস অফ বা থাউজেন্ডস কপিজ অফ ডিএনএ ফ্রেগমেন্ট আছে। এখন এতগুলা ডিএনএ ফ্রেগমেন্ট থেকে আমাকে খুঁজে বের করতে হবে আমার যে টার্গেট ডিএনএটা ফ্রেগমেন্ট আছে, সেই টার্গেট ডিএনএ ফ্রেগমেন্টকে খুঁজে বের করতে হবে, যার বেস পেয়ারটা কিন্তু আমার জানা। এখন এই জানা বেস পেয়ার যেহেতু আমার আছে, এই জানা বেস পেয়ারের কমপ্লিমেন্টারি বেস পেয়ার দিয়ে আমি আমার ডিএনএ প্রোবটা রেডি করব, কনস্ট্রাক্ট করব। এখন করলাম, করার পরে কি করব, দ্বিতীয়ত এই ডিএনএ প্রোবের গায়ে আমি একটা রেডিও অ্যাক্টিভ মলিকুল বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বা একটা ডাই, ফ্লুরোসেন্ট ডাই লাগিয়ে দিলাম। দিয়ে আমি এই প্রোবটাকে কি করলাম, এই কন্টেনারের ভিতরে ছেড়ে দিলাম। এখন এই প্রোবটা কি করবে, খুঁজে খুঁজে ও খুঁজবে, হ্যাঁ, খুঁজে খুঁজে বার করবে যে কোথায় ওর যে বেস পেয়ারটা আছে তার কমপ্লিমেন্টারি বেস পেয়ারটা কোথায় আছে। খুঁজে খুঁজে সে বার করলো, করে ওই টার্গেট ডিএনএ এর সাথে সে অ্যাটাচড হয়ে গেল। এখন আমি যখন এটাকে ভিউ করব, ভিউ করে আমি দেখব, তোমরা রাস্তায় যেরকম দেখেছো না যে সোডিয়াম লাইট গুলা জ্বলে, তো ওখানে কি হবে, কন্টেনারের ভিতরে ওই প্রোবটাকে আমি দেখতে পাবো। কিভাবে দেখবো, কারণ আমি তো প্রোবের গায়ে একটা রেডিও অ্যাক্টিভ মলিকুল বা একটা ফ্লুরোসেন্ট ডাই অ্যাটাচ করে দিয়েছি। কন্টিনিউয়াস ওই ফ্লুরোসেন্ট ডাইটা অ্যাটাচ থাকার ফলে বা রেডিও অ্যাক্টিভ ডাইটা অ্যাটাচ থাকার ফলে এই প্রোবটা থেকে কন্টিনিউয়াস লাইট ইমিট করবে, আলো বিচ্ছুরিত হবে। এর ফলে আমি যখন ভিউ করব, আমি দেখব কন্টেনারের কোনো একটা জায়গা থেকে হয়তোবা আমি ওই প্রোবটাকে দেখতে পাবো, কারণ সে কন্টিনিউয়াস আলো বিচ্ছুরিত করছে। সেখান থেকে আমি কি করলাম, ওই প্রোবটাকে নিয়ে আসলাম। প্রোবটা তো একা আসবে না, প্রোবটা হচ্ছে ওই টার্গেট ডিএনএ এর সাথে অ্যাটাচড হয়ে আছে, তো ওই টার্গেট ডিএনএ ফ্রেগমেন্টের সাথে সে অ্যাটাচড। সো সেই প্রোবটা ওই টার্গেট পিস অফ ডিএনএ এর সাথে অ্যাটাচড হয়ে আছে, যেহেতু আমরা ওইখান থেকে ওই ডিএনএ প্রোবটাকে উইথ ওই টার্গেট ডিএনএ ফ্রেগমেন্টের সাথে অ্যাটাচড হয়ে থাকা অবস্থায় আইসোলেট করে নিয়ে আসবো। তারপর আমাদের যা কাজ করার আমরা করলাম। এখন
এই ডিএনএ প্রোবের পারপাসটা কি? ফার্স্ট যেটা সেটা আমি অলরেডি ডিসকাস করেছি, যে টু সার্চ স্পেসিফিক জিনস অর কমপ্লিমেন্টারি ডিএনএ ইন দ্য ডিএনএ লাইব্রেরি। সেকেন্ড কি? টু ডিটেক্ট স্পেসিফিক ডিএনএ ফ্রেগমেন্ট ইন দ্য সাউদার্ন ব্লট টেকনিক, যেটা আমি এতক্ষণ বুঝালাম তোমাদেরকে। থার্ড হচ্ছে যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের মেডিকেল সায়েন্সে, টু ডিটেক্ট মিউটেন্ট জিনস ফর ডায়াগনোসিস অফ জেনেটিক ডিসঅর্ডার্স লাইক সিকেল সেল এনিমিয়া, থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস। আচ্ছা, এর ভিতরে দেখো থ্যালাসেমিয়ার ব্যাপারে তোমরা কম বেশি সবাই এতদিনে জেনেছো। থ্যালাসেমিয়া জিনিসটা কি হয়? এখানে হিমোগ্লোবিনের ভিতরে আমরা জানি যে আলফা চেইন আছে, বিটা চেইন আছে। হ্যাঁ, এখন আলফা চেইন বা বিটা চেইনের ভিতরে যে কোনো একটা চেইনে হয়তো একটা কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে, মিউটেশন হয়ে গেছে। এখন সেই মিউটেশনটা কিন্তু আমি ডিটেক্ট করতে পারবো এই ডিএনএ প্রোবের মাধ্যমে। সেই মিউটেশনটা কোথায়, মিউটেন্ট জিনটা কোথায়, সেটাও ডিটেক্ট করতে পারবো আমি এই ডিএনএ প্রোবের মাধ্যমে। নেক্সট হচ্ছে প্রাইমার। হোয়াট ইজ প্রাইমার? প্রাইমারটা হচ্ছে ইজ আ সিঙ্গেল স্ট্যান্ডার্ড oligonucleotide usually made up of 20 to 35 nucleotide base long. প্রাইমার বলতে আমরা বুঝি এমন একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড oligonucleotide যেটা হচ্ছে 20 থেকে 35 নিউক্লিওটাইড বেস দিয়ে তৈরি, এবং এই প্রাইমারের বেস সিকোয়েন্সটা হবে কমপ্লিমেন্টারি টু দ্য স্ট্যান্ড টু বি কপিড। অর্থাৎ এই প্রাইমার দিয়ে আমরা একটা স্ট্যান্ডকে কপি করব, ইনিশিয়েশন করব কপি করাটা, এবং যে স্ট্যান্ডটাকে আমরা কপি করব, যে স্ট্যান্ডটাকে আমরা টেমপ্লেট স্ট্যান্ড বলছি, আমরা রেপ্লিকেশন পড়ার সময় কিন্তু পড়েছিলাম তাই না? টেমপ্লেট স্ট্যান্ড, টেমপ্লেট বলি সেই স্ট্যান্ডটাকে, যেটাকে আমরা কপি করি সেটাকে আমরা টেমপ্লেট হিসেবে বলি। এবং তখন কিন্তু আমরা প্রাইমার সম্বন্ধে একটু কথা বলেছিলাম। তো সেই প্রাইমারের সিকোয়েন্সটা কেমন হবে? ওই টেমপ্লেটের কমপ্লিমেন্টারি বেস দিয়ে তৈরি হবে। তাহলে দুইটা কথা বললাম, একটা হচ্ছে এটা যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড অলিগোনিউক্লিওটাইড যেটা 20 থেকে 35 নিউক্লিওটাইড বেস লং হবে, এবং এই প্রাইমারির বেস সিকোয়েন্সটা থাকবে কমপ্লিমেন্টারি টু দ্য স্ট্যান্ড দ্যাট হ্যাজ টু বি কপিড। তাহলে কিছু এই প্রাইমারটা কিছু কথাবার্তা আছে, আমরা আগে একটা ছবি দেখি। দেখো, এইটা হচ্ছে সেই টেমপ্লেট স্ট্যান্ডটা বা সেই স্ট্যান্ডটা যে স্ট্যান্ডটাকে আমার কপি করতে হবে। আচ্ছা, এবং এইটা হচ্ছে আমার প্রাইমারটা। এই প্রাইমারের ডিরেকশনটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম, কারণ আমার টেমপ্লেট তো 3 প্রাইম টু 5 প্রাইম। আমরা যখন রেপ্লিকেশন পড়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে টেমপ্লেটের ডিরেকশন হবে অলওয়েজ 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে তাকে কপি করতে হলে আমার যে প্রাইমারটা থাকবে সেই প্রাইমারের ডিরেকশনটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম, কারণ সে কি করবে, অ্যান্টি প্যারালালি অ্যাটাচমেন্ট হতে হবে, বা অবশ্যই সে টেমপ্লেটের সাথে একটা অ্যান্টি প্যারালাল ফ্যাশনে তাকে থাকতে হবে। দ্যাটস ওয়াই আমার প্রাইমারি ডিরেকশনটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম। গেল, যেহেতু তার 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে থাকবে, তার গোয়িং ডিরেকশনটাও থাকবে 5 প্রাইম টু 3 প্রাইম, যার কারণে নতুন যে স্ট্যান্ডটা তৈরি হবে সেটার ডিরেকশনও থাকবে 5 প্রাইম টু 3 প্রাইম। এবং টেমপ্লেটটা আমি যেটা বললাম, টেমপ্লেটের ডিরেকশন থাকবে 3 প্রাইম টু 5 প্রাইম। এই কথাগুলা কিন্তু আমাদের রেপ্লিকেশনে আমাদের বলে দেওয়া ছিল, তাই তো? কিন্তু আমি এখানে আবার কেন তাহলে বলছি, কারণ আমরা যখন পিসিআর পড়বো তখন আমাদের এই প্রাইমারের কনসেপ্টটা লাগবে। এবার আমরা চলে যাই, আমাদের মেইন টপিক হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। What is recombinant DNA technology? By definition, recombinant DNA technology means it is the genetic manipulation in the laboratory or artificially involving the isolation and cloning of a specific DNA are collectively referred to as recombinant DNA technology or more commonly genetic engineering. তাহলে এটা কি হলো? জেনেটিক ম্যানিপুলেশন। জেনেটিক ম্যানিপুলেশন মানে কি? মানে আমি একটা কিছু ইনপুট করলাম, একটা কিছু চেঞ্জ করলাম, এবং সেটা আমি করলাম কোথায়? ইন দ্য ল্যাবরেটরি অর আর্টিফিশিয়ালি। অর্থাৎ এটা কিন্তু বাই বর্ন আমি কি করলাম, আমি নিজে এটার ভিতর একটা ইনপুট দিলাম, এটা হোক ইনসারশন হোক ডিলেশন যাই হোক না কেন, আমি এই যে ইনপুট দিলাম, আর্টিফিশিয়ালি ইনপুট দিলাম, হ্যাঁ, সেটাকে আমি বলছি জেনেটিক ম্যানিপুলেশন। সেটা কোথায় হচ্ছে? ইন দ্য ল্যাবরেটরি অর আর্টিফিশিয়ালি। এবং এটা কিভাবে হয়? ইন কেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে এটা কিভাবে হয়? ইনভলভিং আইসোলেশন অ্যান্ড ক্লোনিং অফ এ স্পেসিফিক ডিএনএ। অর্থাৎ আমি তো পুরা একটা জেনেটিক ম্যাটেরিয়ালকে নিয়ে আসতে পারবো না,
আমি কি করি, পুরো একটা ডিএনএ তো অনেক বড় এটার স্ট্রাকচার। আমি একটা স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্টকে নিয়ে আসবো। পুরা ডিএনএটা থেকে আনবো না, পুরা ডিএনএটাকে আমি আনবো না, পুরা ডিএনএ থেকে আনবো না, পুরা ডিএনএ থেকে আমি অল্প একটু কপি নিয়ে আসবো। পুরো ডিএনএটাকে না এনে তার অল্প একটা ফ্রেগমেন্টকে নিয়ে আসলাম, সেটাকে আইসোলেট করে আনলাম, আনার পরে সেটাকে আমি ক্লোনিং করলাম। এই যে প্রসেসটা, এইটাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অথবা কমনলি যেটা আমরা অনেক সময় জেনে থাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই টার্মের সাথে আমরা খুব পরিচিত, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যেটা এত সহজে বললাম, এটা আসলে এত সহজ না, এটা অনেকগুলো স্টেপের মাধ্যমে হয়। সেই স্টেপগুলো এখন আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে স্টেপ গুলা কি কি আছে? স্টেপস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, মোট 4টা স্টেপে আমরা এটাকে আলোচনা করতে পারি। প্রথম স্টেপটা হচ্ছে আইসোলেশন অফ এ স্পেসিফিক ডিএনএ। যেটা আমি বললাম যে পুরা ডিএনএটাকে তো আমি নিয়ে আসতে পারবো না, সেই পুরা ডিএনএটা না এনে তার একটা পার্ট, একটা ডিএনএ ফ্রেগমেন্ট আমরা নিয়ে আসি, আইসোলেট করি, সেটাকে আমি বলছি আইসোলেশন অফ এ স্পেসিফিক ডিএনএ। ফলোড বাই সিলেকশন অফ ভেক্টরস, দেন প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ। আমি একটা ভেক্টর নিলাম। ভেক্টর জিনিসটা কি, যে এই যে আমি ডিএনএ ফ্রেগমেন্টটাকে আইসোলেট করে নিয়ে আসলাম, এই ডিএনএ ফ্রেগমেন্টটাকে যে ক্যারি করবে সেই হচ্ছে ভেক্টর। অর্থাৎ ভেক্টর এবং আমি ডিএনএ ফ্রেগমেন্ট দুটোকে লাইগেট করি, যেটাকে আমি বলছি প্রিপারেশন। প্রথমে আমি আইসোলেট করে নিয়ে আসব একটা ডিএনএ ফ্রেগমেন্টকে, দ্বিতীয়ত আমি একটা ভেক্টর সিলেক্ট করব, দেন থার্ড পয়েন্টটা হচ্ছে প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ এই ভেক্টর এবং আমার যে ডিএনএ ফ্রেগমেন্ট আছে দুটোকে অ্যাটাচড করলাম, করে আমি একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, বা কাইমেরিক ডিএনএ তৈরি করলাম, বা হাইব্রিড ডিএনএ তৈরি করলাম। দেন লাস্ট স্টেপটা আমার হচ্ছে ক্লোনিং অফ রিকম্বিনেন্ট ডিএনএ। এই ডিএনএটাকে আমি এখন ক্লোন করব, অনেকগুলা কপি করব। আইসোলেশন অফ এ স্পেসিফিক ডিএনএ বলতে আমরা কি বুঝি? আইসোলেশন অফ এ স্পেসিফিক ডিএনএ আমরা বলতে বুঝি, ইট মিনস isolation of a desired specific fragment of DNA can be achieved by cleaving, brought about by a group of enzymes known as restriction endonuclease. আচ্ছা, মানেটা কি? আমরা একটা ডিএনএ ফ্রেগমেন্টকে, তার পুরো যেটা ডিএনএ ছিল সেখান থেকে পার্ট অফ ডিএনএ বা ডিএনএ ফ্রেগমেন্টকে আমরা আলাদা করে আনবো। কিভাবে আলাদা করব? তার জন্য এই পার্ট অফ ডিএনএটাকে আমার ক্লিভ করতে হবে, সোজা বাংলায় যেটাকে বলে কাটতে হবে, কেটে আনতে হবে। কি দিয়ে কাটবো? বাই আ গ্রুপ অফ এনজাইম নোন অ্যাজ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে আমার একটা লং লেন্থের একটা ডিএনএ আছে, সেই ডিএনএ থেকে আমি পার্ট অফ ডিএনএ ফ্রেগমেন্ট প্রথমে সিলেক্ট করব, সেই ডিএনএটাকে আমি কি করলাম, কাটবো। কিতে কাটবো? বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। কেটে ওই ডিএনএ ফ্রেগমেন্টটাকে আমি নিয়ে আসলাম, যেটাকে আমি বলছি আইসোলেশন অফ স্পেসিফিক ডিএনএ ফ্রেগমেন্ট বা ডিএনএ অফ ইন্টারেস্ট। এবং এখানে আমি দুইটা টার্ম বললাম, একটা হচ্ছে ক্লিভ করা, এটা কাটা, তাকে আমরা মলিকুলার বায়োলজিতে আমরা একটা সুন্দর একটা ল্যাঙ্গুয়েজে বলি, সেটা হচ্ছে ক্লিভ করব। দ্বিতীয়টা কথাটা আমি বললাম কি দিয়ে ক্লিভ করব, বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। আচ্ছা, এখন এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম নিয়ে আমাদের কিছু কথা জানতে হবে। সেই কথাগুলো কি কি? প্রথম কথা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, আমরা নামটা এরকম কেন? আমরা এন্ডোনিউক্লিয়াস এনজাইম নাম দিলেই তো পারতাম। আচ্ছা, জিনিসটা কি হয়, যখন আমরা একটা ডিএনএ অফ ইন্টারেস্ট বা ফ্রেগমেন্টকে কেটে আনি, আনার পরে আমরা কি করি, ভেক্টরের সাথে ওটাকে লাইগেট করে দিই, অ্যাটাচ করে দিই, তাই তো? তো ভেক্টরের সাথে যখন লাইগেট করে দিই, করার পরে এটা একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। সেই ডিএনএটাকে আমরা যখন একটা ব্যাকটেরিয়ার ভিতরে ইনসার্ট করি, ওই ব্যাকটেরিয়ার ভিতরে কি হয়, আর অনেক ভাইরাস থাকে, খুব স্বাভাবিক। এই ভাইরাসটা তো এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে বা এই হাইব্রিড ডিএনএটাকে একটা ফরেন পার্টিকেল হিসেবে রিকগনাইজ করবে, খুব স্বাভাবিক। তখন ও কি করবে, ফরেন পার্টিকেল হিসেবে যখন রিকগনাইজ করবে সেটাকে কিল করতে চাইবে, কিন্তু পারে না এই এনজাইমের কারণে। এই এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে কি করে, ওই ভাইরাসকে ইনহিবিট করে, বাধা দেয়। দ্যাট ইজ ওয়াই এই এনজাইমের নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমরা একটা ডেফিনেশনে চলে যাই, যে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম গুলো আসলে কি।
It's the bacterial enzyme that cleaves a specific palindromic sequence in double-stranded DNA to make a smaller manageable fragment. A specific palindromic sequence of DNA where restriction endonuclease enzyme works to cleave the DNA are called restriction site. জিনিসটা কি হলো, আমরা প্রথমে বললাম যে এন্ডোনিউক্লিয়াস এনজাইম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম কি করবে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কোন একটা স্পেসিফিক, সে যে কোনোখানে কিন্তু কাটবে না, যেখানে সেখানে কেটে ফেলবে না, যেইখানে সে স্পেসিফিক প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে পাবে ঠিক সেখানেই সে ক্লিভ করবে। এবং প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স যেখানে পায় সেখানে সে ক্লিভ করে, যেই জায়গাটায় যে স্পেসিফিক সাইটে সেই স্পেসিফিক প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা পাবে সেই সিকোয়েন্সের ওই সাইটটাকে বলা হয় রেস্ট্রিকশন সাইট। এখন কথা হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলতে কি বুঝি? সবই তো বুঝলাম যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স যেখানে থাকবে সেখানেই সে কাটবে, যেখানে সেখানে কাটবে না। এক। 2 নম্বর কথা হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স যে জায়গাটায় থাকে সেই জায়গাটা আমরা নাম দিয়েছি রেস্ট্রিকশন সাইট। এখন কথা হলো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা কি? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি? এখানে তোমরা দেখো, আর একটু সহজ করেও যদি আমি বলতে চাই যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা আসলে কি, আমি যেটা বললাম যে রোটেশনাল সিমেট্রি থাকবে, অর্থাৎ যেমন ম্যাডাম, MADAM, এটাকে যদি আমি উল্টাই, দেখো MADAM, এটা কিন্তু আমার ম্যাডামই হচ্ছে, MADAM, অর্থাৎ এমন একটা সিকোয়েন্স যেটা হচ্ছে টপ টু বটম মানে আইডেন্টিক্যাল, এটাকে আমরা বলছি রোটেশনাল, মানে রোটেশনাল সিমেট্রি যে সিকোয়েন্স থাকবে সেটাকে আমরা বলছি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এবার আসা যাক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের নোমেনক্লেচারটা কিরকম ভাবে হবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের নোমেনক্লেচারটা দেখো, প্রথমে লেখা আছে যে দিস ইজ দ্য এনজাইম হুইচ ইজ নেমড অ্যাকর্ডিং টু দ্য অর্গানিজম ফ্রম হুইচ ইট ওয়াজ আইসোলেটেড, যেমন ECO-R1 TAC1। এটার মানেটা কি, যে এই নামকরণ আমরা আসলে কিভাবে করে থাকি দেখো, ECO-R1 এটা দিয়ে কিন্তু একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমকে বোঝাচ্ছে, আবার TAC1 এটা দিয়েও কিন্তু একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমকে বোঝাচ্ছে। আচ্ছা, কিভাবে এই নামকরণটা হয়ে থাকে? আচ্ছা, যেমন এটা কি ইকো, তোমরা সবাই এটা নাম শুনেছো না, যে ইস্কেরিসিয়া কোলাই, হ্যাঁ ইস্কেরিসিয়া কোলাই, ওই ইস্কেরিসিয়া কোলাইয়ের ইটা নেওয়া হয়েছে এখানে, তাহলে কি হলো, ফার্স্ট লেটার ই ইন্ডিকেট জেনাস, সেকেন্ড লেটার CO ইন্ডিকেট স্পেসিস, থার্ড লেটার R ইন্ডিকেট স্ট্রেইন এবং ফাইনাল নাম্বার ইন্ডিকেট অর্ডার। আচ্ছা, তাহলে ইস্কেরিসিয়া কোলাইয়ের, ইস্কেরিসিয়ার ইটা নেওয়া হয়েছে, কোলাইয়ের CO নেওয়া হয়েছে, আর দিয়ে এটার স্ট্রেইন বোঝাচ্ছে, আর 1 দিয়ে বোঝাচ্ছে অর্ডার অফ ইনভেনশন, অর্থাৎ এটা এই ব্যাকটেরিয়াতে দেখা যাচ্ছে কোলাই এই ব্যাকটেরিয়ার ভিতরে হতে পারে না যে একটা দুইটা তিনটা হয়তো বা আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম আবিষ্কার করে ফেললাম, প্রথম যেটা আবিষ্কার হয়েছিল তাকে আমি বুঝাবো হচ্ছে 1 নাম্বার দিয়ে, তারপরে যে এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা কোলাইতে সেকেন্ডলি ইনভেনশন হলো তাকে আমি বুঝাবো 2 দিয়ে, আর যেটা থার্ডলি ইনভেন্টেড হবে সেটাকে আমি বুঝাবো 3 দিয়ে। একইভাবে TAC1, টা হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস, এই থার্মাস অ্যাকুয়াটিকাসের থার্মাসের টি নেওয়া হয়েছে, অ্যাকুয়াটিকাসের হচ্ছে AQ নেওয়া হয়েছে, আর 1 এটার হচ্ছে স্ট্রেন নাই, সবসময় যে স্ট্রেন পাওয়া যাবে সবার তা না, যেখানে পাওয়া যাবে না সেখানে দিব না, কিন্তু এই টিটা স্ট্যান্ডস ফর থার্মাস, থার্মাস হচ্ছে এটা জেনাস, তারপরে অ্যাকুয়াটিকাস হচ্ছে স্পেসিস, আর 1 হচ্ছে অর্ডার অফ ইনভেনশন। তাই তো, তাহলে এটা আমরা আমরা অনেক সময় ভাইবাতে ধরি যে এটা নামকরণটা কিভাবে করা হয়। তোমরা বলবা যে ম্যাডাম স্যার এইটা হচ্ছে প্রথম লেটারটা দিয়ে আমরা জেনাসকে ইন্ডিকেট করি, দেন সেকেন্ডটা লেটারটা দিয়ে আমরা হচ্ছে স্পেসিসকে ইন্ডিকেট করি, দেন থার্ড লেটার দিয়ে আমরা স্ট্রেইনকে ইন্ডিকেট করি, আর নাম্বারিংটা হয় হচ্ছে অর্ডার অফ ইনফেকশন। এবার আসো এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কিছু ক্যারেক্টারিস্টিক্স জানি। It cleaves DNA to produce a 3' hydroxyl group on one end and 5' phosphate group on another end. Some enzyme produce sticky end and some enzyme produce blunt ends. আচ্ছা, তাহলে কি হলো, সে কাট করবে, দুইটা এন্ড থাকবে, একদিকে থাকবে 3' end আর একদিকে থাকবে 5' end।
আচ্ছা, নতুন যে কথাটা বললাম এটা তোমাদের কাছে নতুন, সেটা হচ্ছে কিভাবে কাটবে। দুই ভাবে কাটতে পারে। একটা হতে পারে এরকম দেখো খাঁজ কাটা, আরেকটা হতে পারে স্ট্রেট। এই যে খাঁজ কাটা আছে এটাকে আমরা বলছি স্টিকি এন্ড, আর যেখানে সোজাসুজি কেটেছে এটাকে আমরা বলছি ব্লান্ট এন্ড। স্টিকি এন্ড, ব্লান্ট এন্ড। ফর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি স্টিকি এন্ডস আর মোর প্রেফারেবল। কেন? একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমরা অনেক সময় কি করি, তোমরা মাউন্ট এভারেস্ট দেখেছো তাই না, যে মানুষ ক্লাইম্ব করে বা উঁচু উঁচু অনেক পাহাড় ক্লাইম্ব করে। তো সেই পাহাড়ে যদি খাঁজ কাটা থাকে, সেই খাঁজ কাটাটা বেয়ে উঠতে উঠতে তাদের সুবিধা হবে না, নাকি একটা সোজা খাড়া একটা দেওয়াল বেড়ে উঠতে বেয়ে বেয়ে উঠতে সুবিধা হবে? অবশ্যই খাঁজ কাটা, তাই তো? তাহলে একই কনসেপ্ট এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ক্ষেত্রেও খাটে। তো যখন একটা জিনিস এরকম খাঁজ কাটা থাকে তখন সেখানে একটা ধরো ডিএনএ ফ্রেগমেন্টটার যখন খাঁজ কাটা থাকবে, আমি যদি খাঁজ কাটা থাকে সেটা কিন্তু ভেক্টরের সাথে অ্যাটাচড হতে তার জন্য ইজি হয়। দ্যাট ইজ ওয়াই এই স্টিকি এন্ডটা সেখান থেকে স্টিক করতে তার ইজি হয়। দ্যাট ইজ ওয়াই স্টিকি এন্ডস আর মোর প্রেফারেবল ফর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে সিলেকশন অফ ভেক্টর। ভেক্টর জিনিসটা কি? ভেক্টরটা হচ্ছে a carrier of DNA molecule to which fragment of DNA of interest is attached for cloning. অর্থাৎ এতক্ষণ আমি এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে কেটে যে ডিএনএ ফ্রেগমেন্টটাকে নিয়ে আসলাম, তাকে তো আমি অ্যাটাচড করাবো। কার সাথে অ্যাটাচ করাবো? এই ভেক্টরের সাথে। যার সাথে অ্যাটাচ করাবো সেই হচ্ছে ভেক্টর। অর্থাৎ সে হচ্ছে এই ফ্রেগমেন্ট অফ ডিএনএ অফ ইন্টারেস্টকে সে ক্যারি করবে বা তার সাথে অ্যাটাচড হবে। এখন কমনলি ভেক্টরস ইনক্লুড প্লাজমিডস অ্যান্ড ভাইরাসেস। কি কি ভেক্টর আছে, টাইপ কি কি আছে? টাইপস অফ ভেক্টর, প্রথমেই হচ্ছে প্লাজমিডস। প্লাজমিডস আর এক্সট্রা ক্রোমোসোমাল স্মল independent circular double-stranded DNA which can accept 6 to 10 kilobase per length of DNA fragment. Then cosmid. Cosmids are specialized plasmid which can accept 20 to 50 kilobase per length of DNA fragment. Bacteriophages. These are linear DNA molecules that can accept 10 to 20 kilobase per length of DNA fragment. আসলে মেইন পার্থক্যটা হচ্ছে কে কত লেন্থের ডিএনএ ফ্রেগমেন্টের সাথে অ্যাটাচড হতে পারে। এখানে একটা পিকচার দেখো, এই যে প্লাজমিডস, হ্যাঁ, এটা হচ্ছে ভেক্টর। ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর আমরা দেখতে পাচ্ছি। এবার আসো কিছু প্রপার্টিজ থাকা লাগবে ভেক্টরের। হ্যাঁ, দেয়ার আর সাম এসেনশিয়াল প্রপার্টিজ অফ ভেক্টর। ফার্স্ট, ability for autonomous replication within a host cell. তাকে সে হোস্ট সেলের ভিতরে আমি যখন এই ভেক্টরটাকে ইনসার্ট করব, তার অটোনোমাস রেপ্লিকেট হওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্স recognized by a restriction endonuclease enzyme. Then must carry at least one gene that confers the ability to select for the vector, such as an antibiotic resistance gene. নেক্সট হচ্ছে প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ অর কাইমেরিক ডিএনএ। এই থার্ড পয়েন্টটাই হচ্ছে আজকে ক্লাসে আমাদের লাস্ট পড়া। তো প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ অর কাইমেরিক ডিএনএ কিভাবে হয়? Insertion of a desired DNA into a vector DNA results in replication DNA fragment along with the vector. আচ্ছা, আমরা কি করলাম, কিভাবে করব? এই যে আমরা ডিএনএ ফ্রেগমেন্টটাকে বা ডিএনএ অফ ইন্টারেস্ট এটাকে আমরা যে কেটে নিয়ে আসলাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে কেটে আনার পরে এই ফ্রেগমেন্টটাকে আমরা কি করব? ভেক্টরের ভিতরে ইনসার্ট করে দিব। করে আমরা একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করব বা হাইব্রিড ডিএনএ তৈরি করব। এই প্রিপারেশন করাটা প্রথমে আমরা কি করলাম, আমরা প্রথম স্টেপটা ছিল আমাদের, আমরা একটা ডিএনএ অফ ইন্টারেস্টকে আইসোলেট করে নিয়ে আসলাম উইথ দ্য হেল্প অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। সেকেন্ড কি, আমরা একটা ভেক্টর বাছাই করলাম যে কার থেকে আমি আমার এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি যে কেটে নিয়ে আসলাম আমার যে ডিএনএ অফ ইন্টারেস্ট আছে, সেই ডিএনএ অফ ইন্টারেস্টটাকে আমি কার সাথে অ্যাটাচ করাবো সেই ভেক্টরটা বাছাই করলাম। থার্ড পয়েন্ট হচ্ছে আমি এখন এই ভেক্টরের সাথে আমার এই
ডিএনএ অফ ইন্টারেস্ট যেটা আছে বা ডিএনএ ফ্রেগমেন্ট যেটা আছে সেটাকে আমি অ্যাটাচ করাবো ভেক্টরের সাথে। আমি যখন আমার ডিএনএ অফ ইন্টারেস্টটাকে অ্যাটাচ করাই দিলে আমি একটা নতুন ডিএনএ তৈরি করলাম, যেটাকে আমি বলছি কাইমেরিক ডিএনএ, হাইব্রিড ডিএনএ অথবা রিকম্বিনেন্ট ডিএনএ। এই যে পিকচারটা এখানে দেখো, এখানে একটা মোটামুটি একটা হিউম্যান ডিএনএ একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। তো দেখা গেল কি, প্রথমে আমরা কি করলাম, এই ডিএনএ এটা কমপ্লিট ডিএনএ ছিল, তাই তো? এই পুরো ডিএনএটা আমি নিতে পারবো না, সেখান থেকে আমি একটা ডিএনএ ফ্রেগমেন্ট কেটে নিলাম, যেটাকে আমি বলছি জিন অফ ইন্টারেস্ট বা ডিএনএ ফ্রেগমেন্ট। এটাকে কেটে নিলাম, কিভাবে কাটবো? উইথ দ্য হেল্প অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। কেটে নিয়ে আসলাম, পাশাপাশি আমি একটা ভেক্টর বাছাই করলাম। এই ভেক্টরটাকেও কিন্তু আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে কেটে নিয়েছি। আচ্ছা, স্টিকি এন্ড প্রডিউস হলো, তাই তো? আচ্ছা, এখন এই ভেক্টরের সাথে আমার যে ডিএনএ অফ ইন্টারেস্ট ছিল সেটাকে আমি ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে লাইগেট করে দিলাম। করলে আমার একটা কমপ্লিট একটা ডিএনএ তৈরি হলো, নতুন একটা ডিএনএ তৈরি হলো। এই নতুন কম্বিনেশন একটা ডিএনএ তৈরি হলো, যেটাকে আমি বলছি রিকম্বিনেন্ট ডিএনএ বা হাইব্রিড ডিএনএ বা কাইমেরিক ডিএনএ। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমি পরবর্তীতে কি করি, একটা ব্যাকটেরিয়ার ভিতরে ইনসার্ট করলাম। দেন আমার পরবর্তী স্টেপ আছে ক্লোনিং।